হ্যালো ফ্রেন্ডস, আমার প্রিয় ছাত্রছাত্রীরা এবং যারা আমার এই ভিডিওটি দেখছো, যে সমস্ত শিক্ষার্থীরা, তাদের প্রত্যেককে অভিনন্দন জানিয়ে আমি এক দ্বাদশ শ্রেণীর একটি রাষ্ট্রবিজ্ঞানের গুরুত্বপূর্ণ টপিক, প্রথম অধ্যায়ে আছে বিশ্বায়ন কাকে বলে এবং বিশ্বায়নের বৈশিষ্ট্য এবং প্রকারভেদ, এটি আমি আলোচনা করব। তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। যাদের রাষ্ট্রবিজ্ঞান আছে তাদের জন্য এই চ্যানেলটির বিভিন্ন ভিডিও খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যত্ন সহকারে এই ভিডিওটি দেখো এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং যে বেল আইকন আছে ওটি তোমরা ক্লিক করে দিও, যাতে নিত্য নতুন ভিডিও পাওয়া যায়। আমি তোমাদের প্রত্যেকটি বিষয়, দ্বাদশ শ্রেণীর প্রত্যেকটি বিষয় আমি এক এক করে তোমাদের সামনে উত্থাপন করছি। আমার পূর্বের যে ভিডিওগুলো আছে সেগুলো তোমরা দেখতে পারো। আজ যে তোমাদের সামনে টপিকটি আলোচনা করব, বিশ্বায়ন কাকে বলে। একটি নোটস, তোমরা নিশ্চয়ই জানো যে দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় 8 নম্বরের 5টি কোয়েশ্চেন লিখতে হয়। এই 8 নম্বরের কোয়েশ্চেনের উত্তর লেখার জন্য আদর্শ যে পদ্ধতি, সেই পদ্ধতি তোমাদের সামনে আমি বলবো এবং এই পদ্ধতি অনুসরণ করলে 8-এর মধ্যে তোমরা 8 নিশ্চিতভাবেই তোমরা পাবে। দেখো, প্রথমে এই যে সার্কেলটা আছে এর মধ্যে আমি একটা প্রশ্ন লিখেছি, বিশ্বায়ন কাকে বলে। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ বিশ্বায়ন কাকে বলে। এবং ফার্স্ট যে প্যারাটি তোমরা করবে, এই ফার্স্ট প্যারাগ্রাফে এই যে কটি পয়েন্ট আমি লিখেছি এখানে, এই কটি পয়েন্ট ধরে তোমরা যদি ফার্স্ট প্যারাটি যদি কমপ্লিট করো তাহলে কিন্তু তোমরা দারুণ নাম্বার পাবে। আমরা প্রথমে যেটা আলোচনা করব যে বিশ্বায়ন কাকে বলে, কয়টি টপিক আছে, 5টি 6টি কিংবা 7টি পয়েন্ট আছে। এই পয়েন্ট কটি মনে করে রাখবে আর আমার আলোচনাটি একটু শুনবে। যেটা হচ্ছে, প্রথমে আছে যে বিশ্বায়ন কাকে বলে এবং ইহার উদ্ভব। প্রথমে মনে করে রাখবে যে বিশ্বায়ন কাকে বলে। এই যে দ্বিতীয় পয়েন্ট আমরা প্রথম বলবো, বিশ্বায়ন কাকে বলে। বিশ্বায়ন কাকে বলে বলতে গেলে বলতে হবে, বিশ্বায়ন মূলত বিশ্বের জাতি রাষ্ট্রগুলির মধ্যে সরকারি এবং বেসরকারি পর্যায়ে ক্রমবর্ধমান এক পারস্পরিক নির্ভরশীলতার প্রক্রিয়া, যেখানে বিজ্ঞান, প্রযুক্তি, তথ্য প্রযুক্তি, পরিবহন ব্যবস্থা ও টেলিযোগ ব্যবস্থার উন্নতির ফলে বিশ্বজুড়ে পারস্পরিক আদান প্রদান, আন্তর্জাতিক বাণিজ্য, সংস্কৃতি ও কূটনৈতিক সম্পর্ক ঘনিষ্ঠ হয়েছে এবং বিশেষভাবে অর্থনৈতিক সম্পর্কের আদান প্রদানের ফলে বিশ্বের বিভিন্ন দেশগুলির মধ্যে একটি সুসংহতি গড়ে উঠেছে। এই প্রক্রিয়াকে আমরা বিশ্বায়ন বলি। বিশ্বায়ন কাকে বলে প্রথমে সামান্য একটু সংজ্ঞা তোমরা দিয়ে দেবে। তারপর প্রথম পয়েন্টটি আছে উদ্ভব। উদ্ভবের ক্ষেত্রে তোমরা বলবে যে বিশ্বায়ন এমন একটি প্রক্রিয়া যা পৃথিবীর এক এলাকার উন্নত আদর্শ, শিক্ষা, সংস্কৃতি অন্যান্য অনুন্নত অঞ্চলে ছড়িয়ে দেওয়ার এক প্রক্রিয়া, যেটি 1970-এর দশকের শেষে এখানে 1970-এর দশকের শেষে ইংল্যান্ডে, 1980-র দশকের শুরুতে মার্কিন যুক্তরাষ্ট্রে এবং 1990 সালের পর তা সারা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে। দ্বিতীয় পয়েন্ট আমরা শেষ করলাম। থার্ড যে পয়েন্টটি আমরা যাব, যে বিশ্বায়নের সাধারণ সংজ্ঞা। বিশ্বায়নের সাধারণ সংজ্ঞায় অতি অবশ্যই সাধারণের সংজ্ঞাটা একটা মেন পয়েন্ট, এর সঙ্গে 1, 2, 3 এই পয়েন্টে সাধারণ সংজ্ঞায় প্রথমে যাব আমরা মার্ক্সীয় অভিমত। কার্ল মার্ক্স কী বলছেন? কার্ল মার্ক্স বলছেন, বিশ্বায়নকে একটি পুঁজিবাদী বিকাশের একটি নতুন কৌশল হিসেবে তিনি দেখেছেন, যেখানে দরিদ্র ও উন্নয়নশীল দেশসমূহ ক্রমশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। অর্থাৎ মার্ক্স বলছেন যে বিশ্বায়ন এমন একটি অর্থনৈতিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক ও সামরিক প্রক্রিয়া যার মাধ্যমে উন্নত পুঁজিবাদী দেশগুলি বলতে যারা অর্থনৈতিক দিক থেকে সমৃদ্ধ, সেই দেশগুলি অনুন্নত দেশগুলিকে উন্নয়নশীল দেশগুলিকে
শোষণ করার একটি পদ্ধতি হচ্ছে বিশ্বায়ন। তাহলে মার্ক্সীয় অভিমত আমরা পড়লাম। এবার আমরা ধীরে ধীরে চলে যাব নব উদারনীতিবাদ। নব উদারনীতিবাদীগণ মূলত অর্থনৈতিক দিক হতে বিশ্বায়নকে দেখেছেন, যেখানে রাষ্ট্রীয় সীমা অতিক্রম করে বিভিন্ন দেশের মধ্যে পারস্পরিক অর্থনৈতিক সম্পর্ক গড়ে ওঠে। তাহলে নব উদারনীতিবাদীরাগণ কী বলছেন, যে বিশ্বে বিভিন্ন দেশ আছে, এই বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে অর্থ বা অর্থনীতি এক দেশের রাষ্ট্রীয় সীমাকে অতিক্রম করে অন্যান্য দেশে পৌঁছে যায়। এই প্রক্রিয়াকে বলা হয় বিশ্বায়ন। ইহার মাধ্যমে পণ্য, পরিষেবা, প্রযুক্তি, পুঁজি, শ্রম প্রভৃতি এক দেশ হতে অন্য দেশে গমন করে। ঘ যদি পয়েন্টটি লক্ষ্য করে দেখবেন, এখানে লেখা আছে এলপিজি। এলপিজি, এল এর অর্থ হচ্ছে লিবারাল, পিতে হচ্ছে প্রাইভেট, জিতে হচ্ছে গ্লোবালাইজেশন। এর তিনটে অর্থ হলো প্রথমটি হচ্ছে উদারীকরণ, বেসরকারীকরণ এবং বিশ্বায়ন। এই তিনটে অর্থ এক করলে প্রথম অক্ষর দিয়ে এলপিজি, তার মানে বিশ্বায়নকে এলপিজি অর্থেও কিন্তু ব্যবহার করা যায়। নেক্সট আমরা যে পয়েন্টটি আলোচনা করব, নেক্সট দেখো বিচাঙ্গ। এখানে দেখো একটা পয়েন্ট আছে বিচাঙ্গ ও ওবান্ডা। বিচাঙ্গ এবং ওবান্ডা কি বলছেন, যে বিশ্বায়ন হলো এমন একটি প্রক্রিয়া যা পৃথিবীর এক এলাকার উন্নত আদর্শ, শিক্ষা ও সংস্কৃতিকে অন্যান্য অনুন্নত অঞ্চলে ছড়িয়ে দেওয়ার এক প্রক্রিয়া। মানে তিনি বলছেন পৃথিবীর এক এলাকার উন্নত শিক্ষা সংস্কৃতিকে অন্যান্য অনুন্নত অঞ্চলে ছড়িয়ে দেওয়ার যে প্রক্রিয়া, তা মূলত বিশ্বায়ন নামে পরিচিত। এই প্রথম প্যারাগ্রাফের সঙ্গে এই পয়েন্টে অবশ্যই লিখতে হবে, যেখানে গ্লোবাল, GLOBAL, গ্লোবাল ভিলেজ, VILLAGE, গ্লোবাল ভিলেজ মানে হচ্ছে বিশ্ব গ্রাম বা বিশ্ব পল্লী। এই ধারণাটি ব্যবহার করেছিলেন মার্শাল ম্যাকলুহান। তিনি কি বলছেন, এই বিশ্বায়ন বিশ্বের বিভিন্ন দেশের মানুষের মধ্যে সাংস্কৃতিক, সামাজিক, শিক্ষা ও প্রযুক্তিগত বিষয়ে একটি আন্তঃসম্পর্ক, যা বিশ্বব্যাপী একটি নেটওয়ার্ক স্থাপন করেছে, যার ফলে চ্যাটিং, ফেসবুক, আমরা যে ফেসবুক ব্যবহার করি, অর্কুট, টুইটার, ওয়েব ক্যামেরার সাহায্যে সারা পৃথিবী একটি নেটওয়ার্কের বা অন্তর্জালিকার মাধ্যমে সারা পৃথিবী নিজের অঙ্গীভূত হয়েছে। এবং সারা পৃথিবীতে এখন সেই দূরত্ব আর নেই। এখন কিন্তু নেটের দৌলতে আমরা কিন্তু সারা পৃথিবী একটি মাত্র স্থানে অঙ্গীভূত হয়েছি, এবং ফেসবুকের দৌলতে আমাদের সারা বিশ্বব্যাপীও কিন্তু বন্ধুত্বের জাল কিন্তু ছড়িয়ে আছে। এটা কিন্তু আমরা লক্ষ্য করেছি। তাহলে প্রথম প্যারায় বিশ্বায়ন কাকে বলে আমরা এটা দেখব এবং পড়ব। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। সেকেন্ড যে প্যারা আছে, বিশ্বায়ন ও তিনটি দৃষ্টিভঙ্গি। এটা কিন্তু প্রকারভেদ নয়, তিনটি দৃষ্টিভঙ্গি। অর্থাৎ কি বলছে, বিশ্বায়নকে ঘিরে নানা তাত্ত্বিকগণ কী রকম ব্যাখ্যা করেছেন সেটা আমরা এখানে ব্যাখ্যা করব। বিশ্বায়নকে ঘিরে তিনটি দৃষ্টিভঙ্গি গড়ে উঠেছে, যার মধ্যে প্রধান হল অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি। অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি বলতে বিশ্বায়ন এমন একটি প্রক্রিয়া যেখানে দুই বা ততোধিক রাষ্ট্রের মধ্যে আর্থিক বিনিয়োগ ঘটে, যার মূল উদ্দেশ্য হল বিশ্বজুড়ে পারস্পরিক আদান প্রদানের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ঘটানো এবং একটি বাজার সৃষ্টির মাধ্যমে, মানে একটি বাজার হবে, সারা বিশ্ব জুড়ে একটি বাজার হবে, সেই বাজারের মাধ্যমে বহুপাক্ষিক লাভ যেখান থেকে অর্জন করা সম্ভব হবে, এবং চাহিদা ও যোগানের মাধ্যমে ভারসাম্য রক্ষা করতে হবে। ভারসাম্য রক্ষা করে স্বল্প মূল্যে পণ্য সামগ্রী ও ভোগ্যবস্তু ক্রেতাদের নাগালে পৌঁছে দেওয়া যে দৃষ্টিভঙ্গি, এটাকে বলা হচ্ছে অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি। নেক্সট আমরা যে দৃষ্টিভঙ্গিটা পড়ব, রাষ্ট্রীয় সার্বভৌমিকতা সংক্রান্ত এই যে দৃষ্টিভঙ্গি এটা আছে,
এই দৃষ্টিভঙ্গি অনুযায়ী বলা হয়, বিশ্বায়ন প্রক্রিয়া সম্পূর্ণভাবে শুরু হওয়ার পর একটি রাষ্ট্রের যে নির্দিষ্ট যে সীমানা থাকে সেই সীমানা শিথিল হয়ে পড়বে এবং ব্যক্তি নাগরিকের সকল চাহিদা রাষ্ট্র সমানভাবে পূর্ণ করতে পারবে না। বিশেষ করে পরিবেশ, সন্ত্রাসবাদ, মানবাধিকার, তথ্য প্রযুক্তি, এই বিষয়টি রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ হতে বেরিয়ে গিয়ে বিশ্বজনীন ক্ষেত্রে গিয়ে এটা পড়বে। তৃতীয়ত যেটি আছে সেটা হচ্ছে মার্ক্সীয় দৃষ্টিভঙ্গি। মার্ক্সীয় দৃষ্টিভঙ্গি অনুযায়ী বলা হয়, বিশ্বায়ন যে আধুনিকভাবে প্রকাশ হয়েছে মাত্র, এর আগেও বিশ্বায়নের অস্তিত্ব ছিল। পুঁজিবাদী বিকাশের ধারায় বিশ্বায়নের অস্তিত্ব ছিল এবং এটি আধুনিকতার সূত্রপাতের সাথে সাথে ইউরোপে কিন্তু এটি এই প্রক্রিয়া বজায় ছিল এবং বিশেষ করে বিংশ শতাব্দীর শেষভাগে এই বিশ্বায়ন প্রক্রিয়াটি একটি নতুন পর্যায়ে, নতুন আঙ্গিকে চলে আসে এবং প্রচারের আলোয় আসে। এবং এই যে মার্ক্সীয় দৃষ্টিভঙ্গি যেটি গুরুত্ব দেয় সেটি হচ্ছে বিশ্বের দেশকে উন্নত আর হচ্ছে অনুন্নত, অর্থাৎ এই উন্নত দেশগুলির তৃতীয় বিশ্ব, এই মার্ক্স বলছে তৃতীয় বিশ্বের দেশগুলিকে শোষণ করার যন্ত্র হিসেবে ব্যবহৃত করছে এই উন্নত দেশগুলি। তাহলে সেকেন্ড পয়েন্টে আমি বিশ্বায়ন ও বিশ্বায়নের তিনটি দৃষ্টিভঙ্গি নিয়ে আলোচনা করব। নেক্সট যে গুরুত্বপূর্ণ, যে থার্ড প্যারা, বিশ্বায়নের বৈশিষ্ট্য নিয়ে আমরা আলোচনা করব। বিশ্বায়নের বৈশিষ্ট্য নিয়ে যদি আমরা আলোচনা করি তাহলে আমরা দেখব যে বিশ্বায়নের কয়েকটি বৈশিষ্ট্য আছে। আমরা মোটামুটি 5টি বৈশিষ্ট্য এখানে আমরা লিখব। কি বৈশিষ্ট্য? বিশ্বায়নের প্রধান বৈশিষ্ট্য হলো 1, অবাধ বাণিজ্য নীতি ও মুক্ত প্রতিযোগিতা, অর্থাৎ বিদেশি বিনিয়োগের দরজা উন্মুক্ত করা, বাজার অর্থনীতি চালু করা, পুঁজির অবাধ চলাচলকে নিশ্চিত করা ও মুক্ত প্রতিযোগিতাকে সমর্থন করা। অর্থাৎ বিশ্বায়ন যে নীতিতে বিশ্বাসী সেটা হচ্ছে অবাধ বাণিজ্য নীতি। বাণিজ্যের ক্ষেত্রে কোনো বাধা থাকবে না, অর্থাৎ এক দেশ অন্য দেশের সঙ্গে মুক্ত প্রতিযোগিতায় অবতীর্ণ হবে, এটাই হচ্ছে অবাধ বাণিজ্য নীতির অন্তর্গত। দ্বিতীয় যে পার্টটি আমরা লিখব সেকেন্ড পয়েন্টে, উদারীকরণ ও বেসরকারীকরণ। উদারীকরণ মানে হচ্ছে অর্থনীতিকে একটি নির্দিষ্ট রাষ্ট্রীয় সীমানার মধ্যে আবদ্ধ না রেখে মুক্তদার অর্থনীতিকে অনুসরণ করা এবং সরকারি পর্যায়ের সাথে সাথে বেসরকারি পর্যায়কেও অংশভুক্ত করা, যেটাকে বলা হচ্ছে পিপিপি মডেল। নেক্সট উদারীকরণ হয়ে গেল। নেক্সট এমএনসির কার্যকারিতা বৃদ্ধি। এমএনসি মানে হচ্ছে মাল্টি ন্যাশনাল কোম্পানি, অর্থাৎ এই কোম্পানিগুলি খুব বড় বড় কোম্পানি, যেমন কোকাকোলা, পেপসি, হিন্দুস্তান লিভার, এরা বড় বড় কোম্পানি যাদের উৎপত্তি কোনো একটি নির্দিষ্ট দেশে হয়ে থাকে এবং যারা সারা পৃথিবী জুড়ে যারা ব্যবসা করে থাকে এবং চাহিদা অনুযায়ী তারা পণ্য সামগ্রী তৈরি করে এবং সারা বিশ্বব্যাপী খোলা বাজারে তারা বিক্রি করে। এটাই হচ্ছে এমএনসির বৈশিষ্ট্য। নেক্সট যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে তথ্য ও প্রযুক্তির অগ্রগতি। আজ তোমরা দেখো বিশ্বে তথ্য এবং প্রযুক্তির এভাবে অগ্রগতি ঘটেছে যে আমরা একটি স্মার্টফোনের মধ্যে আমরা সারা পৃথিবীকে একটি এনে ফেলছি এবং ফেসবুক বলো, টুইটার বলো বা টেলিফোন বলো বা অর্কুট বলো, বিভিন্ন মাধ্যমে আমরা তথ্য প্রযুক্তির ক্ষেত্রে আমরা কিন্তু অনেকটা পরিমাণে অগ্রগতি হয়েছি, এটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। এবং তথ্য প্রযুক্তির ক্ষেত্রে এমন অগ্রগতি হয়েছে যে তোমার স্যাটেলাইটের মাধ্যমে আমরা জানতে পারছি পৃথিবীর কোন প্রান্তে কোথায় কী হচ্ছে। এই তথ্য প্রযুক্তি কিন্তু বিশ্বায়নের একটি কিন্তু, আর সবথেকে বড় হচ্ছে যে আজ দেখো তোমার পেটিএম তারপরে গুগল পে ইত্যাদি ইউজ করে কিন্তু আমরা টাকা বা অর্থ এক দেশ হতে অন্য দেশে কয়েক মুহূর্তের মধ্যে ঘরে বসে কিন্তু আমরা পৌঁছে দিতে
পারছি, এটাও একটা বিশ্বায়নের বৈশিষ্ট্য। সামাজিক এবং অর্থনৈতিক ও প্রাযুক্তিক যোগাযোগ, অর্থাৎ বলছে বিশ্বায়ন বিভিন্ন রাষ্ট্রের মধ্যে সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ও প্রাযুক্তিক সম্পর্ক কিন্তু স্থাপন করেছে। অর্থাৎ কোনো একটি রাষ্ট্রের নির্দিষ্ট সীমানাকে অতিক্রম করে বিশ্বায়ন বিভিন্ন দেশকে একত্রীভূত করেছে সামাজিক, অর্থনৈতিক ও প্রাযুক্তিকগত ক্ষেত্রে। নেক্সট যে বৈশিষ্ট্যটা বলবো, সরকারি নিয়ন্ত্রণের শিথিলতা, অর্থাৎ বিশ্বায়ন যেহেতু একটি রাষ্ট্রের সীমানাকে অতিক্রম করে অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক ক্ষেত্রকে সারা বিশ্বব্যাপী ছড়িয়ে দিয়েছে, সেই জন্য সরকার কিন্তু চাইলেও আর নিয়ন্ত্রণ করতে পারছে না, অনেক বাধা নিষেধ আছে ব্যবসা বাণিজ্য ইত্যাদি ক্ষেত্রে। সেই কারণে অনেক ক্ষেত্রে সরকারের সার্বভৌমত্ব নষ্ট হচ্ছে এবং সরকার নিয়ন্ত্রণের চেষ্টা করলেও অনেক ক্ষেত্রে সেটি সম্ভবপর হচ্ছে না। নেক্সট, তৃতীয় বিশ্বের ঋণের বোঝা। তৃতীয় বিশ্ব বলতে কাকে বোঝায়? বিশ্বের মধ্যে অনুন্নত আমাদের প্রাচ্যের দেশগুলোকে, মানে এশিয়া, আফ্রিকা, ল্যাটিন আমেরিকার যে গরিব দেশগুলো আছে সেগুলোকে তৃতীয় বিশ্ব বলা হয়, মানে যাকে বলা হয় থার্ড, THIRD, থার্ড ওয়ার্ল্ড, WORLD। এই থার্ড ওয়ার্ল্ডের বিশ্বে এই বিশ্বায়নের ফলে থার্ড ওয়ার্ল্ড যে কান্ট্রিজ, তারা নিজেকে খাপ খাওয়াতে পরিবর্তিত পরিস্থিতিতে বিভিন্ন ব্যাংক হতে তারা ঋণ গ্রহণ করছে, ওয়ার্ল্ড ব্যাংক সহ IMF বিভিন্ন জায়গা থেকে ঋণ গ্রহণ করছে এবং তৃতীয় বিশ্বের ঋণের বোঝাটি দিনের পর দিন কিন্তু বেড়েই চলেছে। এরপর আমরা যে অধ্যায়টি নিয়ে, এই অধ্যায়ের যে বিশ্বায়নটা পড়াশুনো করছিলাম, এই নেক্সট যে পার্ট বা নেক্সট যে প্যারাটি আমরা নিয়ে আসব সেটা হচ্ছে বিশ্বায়নের ক্ষেত্র বা প্রকারভেদ সমূহ। মূলত আমরা এখানে তোমাদের সামনে তিনটি ক্ষেত্র উপস্থিত করব, এছাড়াও আরও তিনটে তোমাদের বলছি। প্রথমে তিনটে ক্ষেত্র দেখো, অর্থনৈতিক বিশ্বায়ন, দ্বিতীয়টি আছে সাংস্কৃতিক বিশ্বায়ন এবং তৃতীয়টি তোমার রাজনৈতিক বিশ্বায়ন। তাহলে অর্থনৈতিক বিশ্বায়ন, সাংস্কৃতিক বিশ্বায়ন এবং রাজনৈতিক বিশ্বায়ন। অর্থনৈতিক বিশ্বায়নে যে বিষয়গুলি তোমাদের সামনে আলোচনা করব সেটা হচ্ছে যে দেখো ভালো করে, একচেটিয়া পুঁজিবাদীদের মুনাফা। বিশ্বে অর্থনৈতিক বিশ্বায়নের ফলে যে পৃথিবীতে যে শক্তিধর রাষ্ট্রগুলি আছে, আমেরিকা, ইংল্যান্ড, ফ্রান্স এবং এই সমস্ত পুঁজিবাদী দেশগুলি, এই বিশ্বায়ন যেহেতু এটি অবাধ প্রক্রিয়া, সারা বিশ্ব জুড়ে অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক, এই সুযোগে তারা কিন্তু নিজেদের একচেটিয়া মুনাফা অর্জন করার জন্য কিন্তু তারা সচেষ্ট এবং তারা মুনাফা অর্জনও করছে। WTO, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন এবং GATT, এটি আন্তর্জাতিক সংস্থাকে কাজে লাগিয়ে নতুন নতুন তারা নিজেদের স্বার্থে বাণিজ্য নীতি প্রণয়ন করছে এবং নিজেদের স্বার্থে তারা বাণিজ্য নীতি প্রণয়ন করছে এবং বিশ্বের অন্যান্য দেশগুলির অর্থনৈতিক ক্ষেত্রকে বিনষ্ট করে নিজেদেরকে সমৃদ্ধি করছে। দ্বিতীয় পয়েন্টে আমরা করব, তোমরা এগুলো একসাথেও লিখতে পারো এই অর্থনৈতিক বিশ্বায়নের মধ্যে। নয়া উপনিবেশবাদের ভাবধারা গড়ে তোলা, তৃতীয় পয়েন্ট। আগে ছিল উপনিবেশবাদ, যেখানে উন্নত দেশগুলি, পাশ্চাত্যের উন্নত দেশগুলি প্রাচ্যের দেশগুলির ওপর আধিপত্য স্থাপন করত, সেটা ছিল উপনিবেশবাদ এবং এটি বর্তমানে এটা নয়া শব্দটি যুক্ত হচ্ছে। তাহলে এই যে নয়া উপনিবেশবাদ, এই নয়া উপনিবেশবাদ বলতে সরাসরি আক্রমণ না করে বা সরাসরি আধিপত্য বিস্তার না করে অর্থনৈতিক ক্ষেত্রে পরোক্ষে শোষণ করছে কিন্তু এই বিশ্বের উন্নত দেশগুলি। এটা কিন্তু বলবো ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড বা IMF এবং ওয়ার্ল্ড ব্যাংক, এরা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন দেশকে ঋণ দিয়ে ঋণের ফাঁদে তাদেরকে কিন্তু আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ফেলছে বিশ্বের উন্নয়নশীল বা তৃতীয় বিশ্বের দেশগুলিকে। নেক্সট যে পয়েন্টটি বলবো সেটা হচ্ছে তৃতীয় বিশ্বের বাজার দখল। তৃতীয় বিশ্বের বাজার দখলকে কেন্দ্র করে উন্নত দেশগুলির মধ্যে অনেক সময় বিবাদও সৃষ্টি হয়েছে এবং কোন বাজার কার দখলে থাকবে এই নিয়ে কিন্তু একটি অস্থির পরিবেশ বিশ্বজুড়ে কিন্তু তৈরি হয় এই অর্থনৈতিক বিশ্বায়নের ফলে। এবং এর ফলে 6 নম্বর পয়েন্ট, তৃতীয় বিশ্ব ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমাদের দেশগুলি
এদের এই উন্নত দেশগুলির এই দলাদলির ফলে কিন্তু তৃতীয় বিশ্বের দেশগুলি বিভিন্ন ক্ষেত্রে কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে, যার প্রমাণও আমরা দেখতে পাই। এবং এমএনসি বা টিএনসি, এমএনসি মানে হচ্ছে মাল্টি ন্যাশনাল কোম্পানি, টিএনসি মানে ট্রান্সন্যাশনাল কোম্পানি। ট্রান্সন্যাশনাল কোম্পানি মানে জাতীয় সীমা অতিক্রমকারী সংস্থা, আর এমএনসি মানে মাল্টি ন্যাশনাল কোম্পানি মানে বহুজাতিক কোম্পানি। এরা কিন্তু যেমন তোমার ধরো কোকা কোলা, পেপসি, তারপর হিন্দুস্তান লেবার, এরা আবার বিভিন্ন রাষ্ট্রে বিভিন্ন নামেও এরা থাকে। এরা কিন্তু মূলত নিজেদের অর্থনৈতিক ক্ষেত্রকে সমৃদ্ধ করার জন্য এরা কিন্তু নিজেদের মুনাফাকে সুনিশ্চিত করার জন্য বিশ্বের বিভিন্ন দেশে তারা কিন্তু অর্থনৈতিক ফাঁক পেতে বিভিন্ন উন্নয়নশীল দেশের অর্থনীতিকে তারা সমৃদ্ধ করেছে। আমরা এই কটি পয়েন্ট বলবো, এখানে টোটালি 7টি পয়েন্ট আছে। এই 7টি কিন্তু বলার পর আমরা চলে যাব এখানে তোমার সাংস্কৃতিক বিশ্বায়ন। সাংস্কৃতিক বিশ্বায়ন মূলত এমন একটি প্রক্রিয়া যাকে অনেকে বলে থাকেন যে ম্যাকডোনাল্ডীকরণ। কী বললাম এটা? ম্যাকডোনাল্ডীকরণ। অর্থাৎ এই প্রক্রিয়ার মাধ্যমে পৃথিবীর এক অংশে উৎপাদিত দ্রব্য সামগ্রী, ধ্যান ধারণা এবং তথ্য এক বিশ্বধারার সামিল হয়। অর্থাৎ এক বিশ্বের কোনো প্রান্তে উৎপাদিত সামগ্রী বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ে। এটা সেই জন্য এই শব্দটি লিখবে ম্যাকডোনাল্ডীকরণ। সাংস্কৃতিক বিশ্বায়ন মূলত সারা বিশ্বজুড়ে একটি হলিউড সংস্কৃতি জন্ম দিয়েছে। আমাদের বাঙালি কালচার দীর্ঘদিনের ধুতি, পাঞ্জাবি, মহিলাদের শাড়ি, কিন্তু এর বদলে আমরা দেখছি আজকে হলিউড কালচার কিন্তু হলিউড সিনেমার বিভিন্ন কালচার কিন্তু আমাদের মধ্যে চলে এসেছে। 3 নম্বর পয়েন্ট দেখো, অ্যাডিডাস, কোকা কোলা। অ্যাডিডাস, কোকা কোলার মতো বিভিন্ন বহুজাতিক সংস্থা কিন্তু আজকে আমাদের বিভিন্ন উন্নয়নশীল বা তৃতীয় বিশ্বের দেশের অর্থনীতিকে কিন্তু ক্ষতিগ্রস্ত করেছে, তার কিন্তু প্রমাণ পায়। এবং আমাদের দেশীয় শিল্পগুলো কিন্তু বিনষ্ট হয়ে গিয়েছে এবং দেশীয় সংস্কৃতির বদলে তারা কিন্তু বিদেশি সংস্কৃতি গ্রহণ করছে। নেক্সট আছে বিশ্ব সংস্কৃতির নামে পশ্চিমী সংস্কৃতিকে চাপিয়ে দেওয়া। ওই যেটা বললাম যে এই সাংস্কৃতিক বিশ্বায়নের ফলে ইন্টারনেট, টেলিযোগাযোগ, উপগ্রহ ভিত্তিক যোগাযোগ ব্যবস্থার উন্নতির ফলে কিন্তু আমরা বিদেশি সংস্কৃতিকে দেখছি এবং বিদেশি সংস্কৃতি আমাদের অনেকের আত্মস্থ করে নিচ্ছি এবং ভালোও লাগছে। এবং যার ফলে কিন্তু তুমি যদি দেখো আজ আমরা ভারতবর্ষের সাবেকি যে সমস্ত খাবার আছে সেগুলোকে হটিয়ে আমরা কোকা কোলাও কিন্তু কোকা কোলার মতো ড্রিঙ্কস আমরা পান করছি এবং অনেক ক্ষেত্রে তোমার কেএফসির মতো বিভিন্ন খাদ্য কিন্তু আমরা কিন্তু গ্রহণ করছি। নেক্সট যে পয়েন্টটিতে আমরা চলে আসব, পয়েন্টটির নাম হচ্ছে রাজনৈতিক বিশ্বায়ন। রাজনৈতিক বিশ্বায়ন বলতে আজ বিশ্বজুড়ে বিভিন্ন বেসরকারি সংগঠন সমূহের উদ্ভব হয়েছে, যেগুলি এনজিও নামে পরিচিত, মানে নন গভর্নমেন্ট অর্গানাইজেশন। এই বেসরকারি সংগঠনগুলি ভারতবর্ষ সহ বিশ্বের বিভিন্ন অঞ্চলে কিন্তু রাষ্ট্রের মধ্যে থেকে তারা কিন্তু কাজ করছে এবং অনেক ক্ষেত্রে রাষ্ট্রীয় কাজে কিন্তু নাক গলানোর মতন তাদের কিন্তু প্রভাবও লক্ষ্য করা যাচ্ছে। এবং শুধু তাই নয়, আন্তর্জাতিক ক্ষেত্রে আমরা কয়টি সংগঠন দেখি, যেমন ইউএনও, যাকে বলা হয় তোমার রাষ্ট্রসংঘ, তারপর তোমার ইইসি আছে মানে ইউরোপিয়ান ইকোনমিক কমিউনিটি আছে, তারপর IMF মানে আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার আছে, তারপরে ন্যাটো আছে, NATO ন্যাটো, এটা একটা সামরিক জোট, নর্থ আটলান্টিক ট্রেডি অর্গানাইজেশন এবং WTO ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, বিভিন্ন সংগঠন আছে। তারা কিন্তু এই সংস্থাগুলি কিন্তু বিভিন্ন দেশের সার্বভৌমিকতার ওপর কিন্তু প্রভাব বিস্তার করেছে এবং অনেক ক্ষেত্রে যদি আমরা দেখি
যে এই ন্যাটো বাহিনী কিন্তু বিশ্বের এটা হচ্ছে উন্নত দেশের একটি বাহিনী, সামরিক জোট ন্যাটো। এই ন্যাটো কিন্তু বিশ্বের ইতিহাসে বলছে বিভিন্ন অনুন্নত এলাকার ওপর কিন্তু এরা নিজেরা আক্রমণও কিন্তু করেছে নিজেদের প্রভাবকে অক্ষুণ্ণ রাখার জন্য। 1, 2, 3 দাগে দেখো রাষ্ট্রীয় সার্বভৌমত্ব চ্যালেঞ্জের সম্মুখীন। অর্থাৎ এই বিশ্বায়নের প্রভাবে যে সমস্ত অনুন্নত রাষ্ট্র বা তৃতীয় বিশ্বের রাষ্ট্র, তাদের সার্বভৌমিকতা অর্থাৎ তারা যে নিজেদের ইচ্ছামতো চলবে এই যে ক্ষমতা কিন্তু বিনষ্ট করছে, এবং অনেক ক্ষেত্রে নিজেকে অন্য বড় রাষ্ট্রের কাছে নিজেদের রাজনৈতিক অর্থনৈতিক সংস্কৃতিকে কিন্তু মানে সঁপে দিচ্ছে, এবং নিজেদের রাজনৈতিক অর্থনীতিকে কিন্তু বিসর্জন দিচ্ছে, এবং নিজের রাষ্ট্রের সার্বভৌমিকতাকে কিন্তু ক্ষুণ্ণ হচ্ছে। এর থেকে কিন্তু বাঁচার কিন্তু রাষ্ট্রের কাছে কোনো উপায় নেই। এবং বিভিন্ন ক্ষেত্রে যদি দেখো সার্ক, আসিয়ান, ইইউ, এই সমস্ত যে সমস্ত আঞ্চলিক বিভিন্ন সংগঠনগুলি তৈরি হয়েছে বিশ্বজুড়ে, এই সমস্ত সংগঠনগুলি উদ্ভব হওয়ার ফলে এগুলো যদিও বিভিন্ন রাষ্ট্রগুলির সংগঠন, উদ্ভব হওয়ার ফলে কোনো রাষ্ট্র অনেক ক্ষেত্রে বৈদেশিক নীতি বলো বা আভ্যন্তরীণ নীতি বলো বা বাণিজ্য নীতি বলো, বিভিন্ন ক্ষেত্রে কিন্তু একতরফা কিন্তু সিদ্ধান্ত নিতে পারছে না। এটাও কিন্তু একটু মনে করে রাখবে, এবং যার ফলে রাষ্ট্রের সার্বভৌমিকতা বিনষ্ট হচ্ছে। এই যে 3টে পয়েন্ট আমরা দেখলাম, এক অর্থনৈতিক বিশ্বায়ন, সাংস্কৃতিক বিশ্বায়ন, রাজনৈতিক বিশ্বায়নের 3টে পয়েন্ট আশা করি তোমরা ভালো করে বুঝতে পেরেছ। এরপরে তোমরা যদি চাও তাহলে আরও 3টে পয়েন্ট, যেগুলো গ্র্যাজুয়েশনে অনার্স লেভেলে লেখানো হয়, তোমরা এইচএস লেভেলেও যদি লিখতে চাও খুব ভালো হয়। প্রাযুক্তিক বিশ্বায়ন বলতে যে এর অধিকাংশ বিষয়ই তোমার এই উপরের অর্থনৈতিক, সাংস্কৃতিক, রাজনৈতিক বিশ্বায়নের মধ্যেই কিন্তু আমি পড়িয়ে দিলাম। তবুও এর মধ্যে প্রাযুক্তিক বিশ্বায়নের মধ্যে তোমরা একটু উল্লেখ করে দেবে যে বর্তমান তথ্য প্রযুক্তির যুগে আজ ইন্টারনেট, ফেসবুক, টুইটার ব্যবহার করে আমরা অনেক ক্ষেত্রে কাছাকাছি এসেছি, এবং বিশেষ করে সামরিক অস্ত্র থেকে শুরু করে বিশ্বে আজ প্রযুক্তিকে কাজে লাগিয়ে নানা উন্নতি সাধন করেছে, এবং জ্ঞান বিজ্ঞানের ক্ষেত্রেও নানা অগ্রগতি সাধন হয়েছে। এটা হচ্ছে প্রাযুক্তিক বিশ্বায়নের ক্ষেত্রে। নেক্সট হচ্ছে পরিবেশগত বিশ্বায়ন। এই পয়েন্টটি যদি সঙ্গে অ্যাড করে দাও খুবই ভালো হয়, যে আজ পরিবেশকে কেন্দ্র করে বিশ্বে নানা সমস্যা সৃষ্টি হয়েছে। যেমন অনেকে, যেমন উত্তরের উন্নত দেশগুলি বলছে যে দক্ষিণের দেশগুলি পরিবেশগত দিক হতে নিজেদেরকে অনেকটা নিচে নামিয়ে এনেছে, যার ফলে বিশ্বজুড়ে পরিবেশগত ভারসাম্য বিনষ্ট হচ্ছে, এবং পরিবেশগত বিশ্বায়নকে কেন্দ্র করে এবং বিশ্বের পরিবেশগত অবস্থানকে কেন্দ্র করে রিও ডি জেনেরিওতে যে আলোচনা চক্র ঘটেছিল, এটি তোমরা বলে নিতে পারো। এবং নেক্সট যে লাস্ট যে পয়েন্টটা একটু ধরে দিতে পারো, সন্ত্রাসবাদী বিশ্বায়ন। আজ এই বিশ্বায়নের যুগে সন্ত্রাসবাদ মাথাচাড়া দিয়ে উঠেছে, যেমন বিভিন্ন সন্ত্রাসবাদী সংগঠন আল হামাস থেকে শুরু করে তোমার ইসলামিক স্টেট, তারা কিন্তু বিশ্বজুড়ে অন্যান্য ছোট ছোট সন্ত্রাসবাদী গোষ্ঠীকে কিন্তু তারা কিন্তু বিভিন্নভাবে সাহায্য করে চলেছে। এবং আমেরিকা যুক্তরাষ্ট্রের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের ওপর হামলার ঘটনাও সংঘটিত করেছে এই সন্ত্রাসবাদী বিশ্বায়ন। সন্ত্রাসবাদ কেবলমাত্র বিশ্বের কোনো একটি অঞ্চলে থেমে না থেকে আজ সারা বিশ্বের ওপরে কিন্তু এর প্রভাবটা বিস্তার করেছে। আমার এই টপিকসটি তোমাদের ভালো লাগলে তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। দ্বাদশ শ্রেণীর প্রত্যেকটি টপিকস তোমাদের সামনে নিয়ে আমি আলোচনা করব, তোমরা অবশ্যই আমার সাথে থেকো। ধন্যবাদ।